হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের আপকামিং 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নটি তোমরা যদি সেমিস্টার শুরুর প্রথম থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, আমি আশা করি তোমরা অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নটি 100% গ্যারান্টি সহকারে কমন পেয়ে যাবে। কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত প্রশ্ন প্রথম অধ্যায়ের, এবং আমি যে সাজেশন তোমাদের প্রোভাইড করি সেই সাজেশনের বাইরে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে না। আমি আশা করি আমি যে তোমাদের প্রথম অধ্যায় থেকে মাত্র 4টি 6 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করেছি, সেই প্রশ্ন 4টি তোমরা যদি ভালো করে এখন থেকে পড়াশোনা করো, আমি আশা করি এই 4টির মধ্যেই তোমরা একটি 6 মার্কের প্রশ্ন 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনায়। দেখো, তোমাদের যে আজকে 4 নাম্বার প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, কারণ এর আগের ভিডিওতে তোমাদের 3 নাম্বার প্রশ্ন আমি আলোচনা করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। আজ আমি তোমাদের সামনে 4 নাম্বার প্রশ্নটি আলোচনা করছি। প্রশ্নটি হলো, মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো, অথবা মার্ক্সীয় তত্ত্বের মূল সূত্রগুলি আলোচনা করো। এটা দেখো 6 মার্কের প্রশ্ন ভিভিআই করে রেখেছি, মানে এটা সবচাইতে মারাত্মক গুরুত্বপূর্ণ। ধরে নাও এটি তোমাদের পরীক্ষায় এবার থাকবে, তাই প্রশ্নটি সবার আগে ভালো করে পড়ে নাও। তোমরা প্রথমেই পয়েন্ট করবে ভূমিকা। 19 শতকের মধ্যভাগে কার্ল মার্ক্স এবং ফ্রিডরিখ এঙ্গেলসের যৌথ প্রচেষ্টায় যে বৈপ্লবিক রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ গড়ে ওঠে তাই মার্ক্সবাদ নামে পরিচিত। এটি মানব সমাজের ইতিহাস, অর্থনীতি ও রাজনৈতিক বিবর্তনের এক নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণ। এবারে তোমরা পয়েন্ট করবে মার্ক্সবাদের মূল নীতিসমূহ দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মার্ক্সবাদের এই মূলনীতি অনুযায়ী এই মহাবিশ্ব কেবল বস্তু জগৎ দিয়ে গঠিত এবং এই বস্তু জগৎ স্থির নয়, বরং প্রতিনিয়তই পরিবর্তনশীল। এই পরিবর্তন ঘটে বিভিন্ন বস্তুর মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাধ্যমে। মার্ক্সের মতে সমাজের বিকাশ ও এই দ্বন্দ্বমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়, যেখানে একটি ধারণা তার বিরোধী ধারণার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং এর ফলে একটি নতুন ও উন্নত ধারণার জন্ম হয়। এবারে তোমরা পরে পয়েন্ট করবে ঐতিহাসিক বস্তুবাদ। এই তত্ত্বটি দ্বন্দ্বমূলক বস্তুবাদের সামাজিক প্রয়োগ। এর মূল বক্তব্য হল, মানব সমাজের ইতিহাস মূলত অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে চালিত হয়। উৎপাদনের পদ্ধতি, যেমন জমি, যন্ত্রপাতি এবং শ্রমিকের সম্পর্ক একটি সমাজের ভিত্তি তৈরি করে। এই অর্থনৈতিক ভিত্তি সমাজের অন্যান্য দিক, যেমন রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মকে প্রভাবিত করে। মার্ক্স বিশ্বাস করতেন সমাজের শ্রেণীগত দ্বন্দ্বের মধ্য দিয়েই ইতিহাস এগিয়ে চলে। এবারে তোমরা পয়েন্ট করবে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। পুঁজিবাদী সমাজে শ্রমিকদের শোষণ কিভাবে হয় তা ব্যাখ্যা করতে মার্ক্স এই তত্ত্বটি দেন। তিনি বলেন, একজন শ্রমিক যে পরিমাণ শ্রম দেন তার বিনিময়ে যে মজুরি পান তা তার সৃষ্ট পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম। উৎপাদিত পণ্যের মূল্য এবং শ্রমিককে দেওয়া মজুরির মধ্যে যে ব্যবধান থাকে তাই হলো উদ্বৃত্ত মূল্য। এই উদ্বৃত্ত মূল্যই পুঁজিপতিদের মুনাফার প্রধান উৎস। এবারে তোমরা পয়েন্ট করবে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। মার্ক্সবাদের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি এটি। মার্ক্স বিশ্বাস করতেন যে মানব সমাজের ইতিহাস আসলে বিভিন্ন শ্রেণীর
মধ্যে সংগ্রামের ইতিহাস। প্রাচীনকাল থেকেই সমাজে দুটি প্রধান শ্রেণীর অস্তিত্ব দেখা গেছে। একটি হলো শোষক শ্রেণী, যাদের উৎপাদন উপকরণের উপর নিয়ন্ত্রণ আছে, এবং অন্যটি হলো শোষিত শ্রেণী, শ্রমিক বা সর্বহারা শ্রেণী। এই দুই শ্রেণীর স্বার্থ পরস্পর বিরোধী হওয়ায় তাদের মধ্যে নিরন্তর সংঘাত চলে। এই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে এবং শেষ পর্যন্ত একটি শ্রেণীহীন ও শোষণহীন সাম্যবাদী সমাজ গড়ে উঠবে। এবারে তোমরা পয়েন্ট করবে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, এটি মূলত একটি শ্রেণী সংগঠন যা শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং শোষিত শ্রেণীর ওপর তাদের আধিপত্য বজায় রাখতে সহায়তা করে। মার্ক্স মনে করতেন শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের আর কোনো প্রয়োজন থাকবে না এবং তা ধীরে ধীরে বিলুপ্ত হবে। অর্থাৎ মার্ক্স মনে করতেন কি, শ্রেণীহীন সাম্যবাদী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে রাষ্ট্র নামক কোনো প্রতিষ্ঠান থাকবে না এবং তা ধীরে ধীরে বিলুপ্তির পথে অগ্রসর হবে। এবারে তোমরা পয়েন্ট করবে বিপ্লব সম্পর্কিত তত্ত্ব। মার্ক্সবাদের মতে সমাজে যে শ্রেণীগত দ্বন্দ্ব চলে তা একসময় চূড়ান্ত রূপ নেয় এবং একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এই বিপ্লবের মাধ্যমে পুরনো সমাজের ভিত ভেঙে পড়ে এবং তার জায়গায় নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। মার্ক্স বিশ্বাস করতেন যে কেবল বিপ্লবের মাধ্যমেই পুঁজিবাদকে উৎখাত করে সাম্যবাদ প্রতিষ্ঠা করা সম্ভব। এবারে তোমরা পয়েন্ট করবে উপসংহার। মার্ক্সবাদ একটি বৈজ্ঞানিক ও বিপ্লবী দর্শন যা সমাজের শ্রেণীগত বৈষম্য, শোষণ এবং অসাম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ দেখায়। এর মূলনীতিগুলি আজও সমাজ, রাজনীতি এবং অর্থনীতির বিশ্লেষণ ও পরিবর্তনে গভীর প্রভাব ফেলে আসছে। এটি আজও পৃথিবীর বহু মেহনতি মানুষের কাছে মুক্তির একটি পথ হিসেবে বিবেচিত হয়। পরের প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমরা 5 নাম্বার তোমাদের জন্য যে প্রশ্নটি রেখেছি এক্সট্রা হিসাবে, এই প্রশ্নটি অতিরিক্ত প্রশ্ন। তোমরা যারা মনে করবে পড়বে তারা পড়বে, আর যারা মনে করবে পড়বো না তারা অ্যাভয়েড করে যাবে। কারণ আমার 1 থেকে 4 নাম্বার দাগের যে 4টি পরপর প্রশ্ন তোমাদের ভিডিও আকারে আপলোড করে দিয়েছি, ওই 4টি প্রশ্ন পড়লেই তোমরা ওখান থেকে একটি প্রশ্ন অনায়াসেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের অতিরিক্ত হিসাবে এই 5 নাম্বার প্রশ্নটি শেয়ার করছি। যারা ভালো রেজাল্ট করতে চাও এবং যারা দীর্ঘ মেয়াদী পড়াশোনা করতে চাও তারা এই 5 নাম্বার প্রশ্নটি দেখবে। 5 নাম্বার প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, সেই প্রশ্নটি হলো মার্ক্সের বিপ্লব সংক্রান্ত তত্ত্বগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় পরীক্ষায় এসে থাকে, তাই তোমাদের এক্সট্রা হিসাবে আমি দিয়ে রাখলাম। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। মার্ক্সবাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। মার্ক্স বিপ্লবকে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার হস্তান্তর হিসেবে দেখেননি, বরং এটিকে সমাজ ব্যবস্থার একটি মৌলিক রূপান্তর হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে বিপ্লব কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি সমাজ বিকাশের একটি অনিবার্য পরিণতি। এবারে তোমরা পয়েন্ট করবে বিপ্লবের চরিত্র। মার্ক্স ও এঙ্গেলস মনে করতেন যে বুর্জোয়া বিপ্লবগুলি অসম্পূর্ণ, কারণ এগুলি সমাজের আমূল পরিবর্তন ঘটাতে পারে না এবং শ্রেণীদ্বন্দ্বের অবসান ঘটাতে ব্যর্থ হয়। তাদের মতে শুধুমাত্র সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই শ্রেণী শোষণের অবসান ঘটানো সম্ভব। এই সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণী বা সর্বহারা।
পরে পয়েন্ট, বিপ্লবের কারণ। মার্ক্সের মতে বিপ্লব ঘটে প্রধানত শোষক ও শোষিত শ্রেণীর মধ্যেকার দ্বন্দ্বের কারণে। এই দ্বন্দ্ব চরমে পৌঁছায় যখন উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে অসামঞ্জস্য দেখা দেয়, অর্থাৎ যখন প্রচলিত উৎপাদনের সম্পর্ক সমাজের ক্রমবর্ধমান উৎপাদন শক্তির বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখনই বিপ্লবের পরিবেশ তৈরি হয়। এবারে নেক্সট পয়েন্ট তোমরা করবে বিপ্লবের শর্ত। বিপ্লব সফল হওয়ার জন্য দুটি প্রধান শর্ত প্রয়োজন, বিষয়গত অবস্থা এবং বিষয়গত অবস্থা। প্রথমে তোমরা পয়েন্ট করবে বিষয়গত অবস্থা। এটি হলো বিপ্লবের জন্য উপযুক্ত সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি। যখন শাসক শ্রেণী আর তাদের শাসন চালিয়ে যেতে পারে না, তখন এই অবস্থার সৃষ্টি হয়। এবারে তোমাদের বিষয়গত অবস্থা পয়েন্ট করবে তোমরা, দিয়ে লিখবে শুধুমাত্র পরিবেশ সৃষ্টি হলেই বিপ্লব হয় না, এর জন্য কিছু মানসিক সাংগঠনিক প্রস্তুতিও প্রয়োজন। যেমন শোষিত শ্রেণীর বিপ্লব চালিয়ে যাওয়ার দৃঢ় মানসিকতা, জনগণের মধ্যে বিপ্লবে অংশগ্রহণের ব্যাপক আগ্রহ এবং বিপ্লবকে সঠিকভাবে নেতৃত্ব দানের জন্য একটি সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব। এবারে তোমরা পয়েন্ট করবে বিপ্লবের মূল্য। মার্ক্সবাদীরা মনে করতেন যে বিপ্লবের সময় যে ক্ষয়ক্ষতি ও জীবনহানি হয় তার জন্য মূলত বুর্জোয়া শাসক ও শোষক শ্রেণী দায়ী, কারণ তারাই বিপ্লবকে দমন করতে রাষ্ট্রযন্ত্রের শক্তি ব্যবহার করে। বিপ্লবীরা যে মূল্য দেয় তা শোষণের অবসান ঘটানোর জন্য অপরিহার্য। এবারে তোমরা শেষ পয়েন্ট করবে উপসংহার। মার্ক্সের বিপ্লব তত্ত্বের সারমর্ম হল বিপ্লবী শোষিত শ্রেণীর শৃঙ্খল ভাঙার এবং শোষণমুক্ত সমাজ গড়ার একমাত্র পথ। যতদিন সমাজে শ্রেণীগত বৈষম্য ও শোষণ থাকবে ততদিন বিপ্লব অনিবার্য। এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং সামাজিক জীবনের একটি মৌলিক রূপান্তর। এই যে দুটি গুরুত্বপূর্ণ নোট তোমাদের আমি শেয়ার করলাম, এই দুটি গুরুত্বপূর্ণ নোট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা আমার চ্যানেল কন্টিনিউ ফলো রাখবে। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।